হ্যালো ফ্রেন্ডস, ড্রামার শুরুতে আমরা মিস্টার জ্যাং আর সুকে দেখি আজ তাদের বিয়ে হচ্ছে। দুজন বর কনে সেজে অনেক খুশি মনে অতিথিদের সঙ্গে দেখা করছিল। তখনই একটু দূরে দাঁড়িয়ে থাকা একটা মেয়েকে দেখানো গেল, যার নাম রুয়ান। সে দুজনকে একসাথে দেখে ভীষণ হিংসা করছিল এবং মনে মনে বলছিল, সু এখন দেখো আমি তোমার সাথে কি করি। জ্যাংকে তুমি আমার থেকে নিতে পারবে না। রুয়ান তখন রুর কাছে গিয়ে বলে, আমি আমার ভাবি সুর সাথে কিছু কথা বলতে চাই, তুমি কি আমাকে ওর সাথে যেতে দেবে? জ্যাং বলে, হ্যাঁ যেতে পারো, তবে সাবধানে যেও, দূরে কোথাও যেও না, এখানে অনেক পানি রয়েছে। তারা দুজনে বেশ বন্ধুত্ব আচরণ করছিল, কিন্তু সুর একদম ভালো লাগছিল না। তারপর সে রুয়ানের সাথে চলে গেল। দুজনে সমুদ্রের ধারে দাঁড়িয়েছিল। হঠাৎ রুয়ান সুরকে চর মারতে চায়, কিন্তু সুর তার হাত থামিয়ে দেয় এবং বলে, এই ফালতু চালাকি আমার উপর করো না, যা বলো সরাসরি বলো। রোয়ান বলে, ঝ্যাংকে তুমি আমার কাছ থেকে নিতে পারবে না। সু বলে, তা তো বুঝতেই পারছি, একটা কাজ করি, আমরা দুজন পানিতে নেমে এমন ভান করি যেন ডুবে যাচ্ছি, দেখা যাক জ্যাং আসলে কাকে প্রথমে বাঁচায়। রোয়ান ভেতর ভেতরে ভয় পেলেও রাজি হয়ে যায়। এদিকে জ্যাং তার বন্ধুদের সাথে ছিল। হঠাৎ স্ক্রিনে জ্যাং আর রোয়ানের ভিডিও চালু হয়। এটা দেখে জ্যাং খুব রেগে যায়। তখন কেউ এসে বলে পানিতে কেউ ডুবে যাচ্ছে। সে ছুটে যায় এবং দেখে সু আর রোয়ান দুজনেই ডুবে যাচ্ছে, কিন্তু জ্যাং শুধু রোয়ানকে বাঁচায়। এটা দেখে সুর ভীষণ খারাপ লাগে এবং সে পানিতে ডুবে যায়। এরপরে দৃশ্যে দেখা যায় জ্যাং আর সু একসাথে জ্যাং এর মা বাবার সাথে দেখা করতে গেছে। সেখানে রোয়ান আসে। বাবা বলে, আমি তোমাকে পরিচয় করাই, এই জ্যাং এর শৈশবের বন্ধু, অনেক ঘনিষ্ঠ, এতদিন বিদেশে ছিল, এখন ফিরে এসেছে। সু ঠিক আছে বলে মাথা নাড়ে। তারপর বাবা বলে, আমি আর দেরি করতে চাই না, আমি চাই এই মাসের মধ্যে তোমাদের বিয়ে হয়ে যাক, তাড়াতাড়ি বিয়ের ম্যারেজ সার্টিফিকেট করে আনো। সু রাজি হয় এবং বলে, ঠিক আছে, কাল আমরা ওয়েডিং ড্রেস দেখতে যাব, তারপর সময় পেলে এই কাজটাও করে ফেলবো। এই কথা শুনে ওয়ান খুব রেগে যায়। সে সুর কাছে ড্রিঙ্ক নিয়ে আসে আর ইচ্ছে করে তার জামার উপর ফেলে দেয়। এটা দেখে তার বাবা মা অনেক বেশি রেগে যায়, কিন্তু সু বলে, কোনো সমস্যা নেই, আমি পরিষ্কার করে আসছি। সু চলে যেতে রুয়ানের মা বাবাকে বলে, আপনারা আমাকে বড় করেছেন আমি জানি, কিন্তু আপনারা কি জানেন জ্যাং আর আমি রক্তের আত্মীয় নয়, তাহলে কি আমরা বিয়ে করতে পারি না? বাবা এই কথা শুনে প্রচন্ড রেগে যান। রোয়ান চলে যায়, ঝ্যাংও তার পেছনে যায়। ফু ফিরে এসে বাবাকে বলে, আপনারা শুধু জ্যাংকে রাখিয়ে দিলেন, এতে তেমন কিছু হয়নি। মা এসে সুখে বলেন, আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব আমি নাতির মুখ দেখতে চাই, তাই ঝ্যাং তুমি পুরো মনোযোগ দাও এবং রোয়ানকে ভুলে যাও, তুমি চেষ্টা করো সব দ্রুত যাতে ঠিক হয়ে যায়। সু বলে, ঠিক আছে, আমি জ্যাং এর কাছে যাচ্ছি। সু গিয়ে দেখে জ্যাং আর রোয়ান একে অপরের খুব কাছাকাছি। রোয়ানকে দেখে সু বলে, তুমি অন্য কারোর সঙ্গে বিয়ে করতে পারবে না। জ্যাং উত্তর দেয়, তোমার কোনো রিপ্লেসমেন্ট নেই, আমি যাকে খুশি বিয়ে করি না কেন, আমার হৃদয়ে শুধু তুমি থাকবে। এই কথা শুনে সু হৃদয় ভেঙে যায়। সে বলে, মানে আমার 3 বছর একেবারে নষ্ট হলো? আমি জ্যাং এর মনে কোনোদিনই ছিলাম না, সে শুধু আমাকে ব্যবহার করেছে। সু চলে যেতে চাইলে জ্যাং তাকে থামিয়ে বলে, তুমি যা দেখছো তা কাউকে বলার দরকার নেই, রোয়ানের ইজ্জত নষ্ট করো না, এবং তা করলে তার সাথে অনেক বেশি খারাপ হবে। সু উত্তর দেয়, আমি আর তোমার সাথে থাকতে পারবো না। যদি কর্পোরেশনের সাইডে কাজ করে প্রোডাক্ট বাতিল করে দেওয়া হয়, তাহলে সুপরিবার দেউলিয়া হতে পারে, এই কথা কখনো ভুলে যেও না। যদি তুমি এমন আচরণ করো যেন কিছুই হয়নি, আমিও তেমন ভান করবো যেন যেন তুমি কিছুই দেখোনি। সু ভীষণ দুঃখ পায়। পরে সু রাস্তা দিয়ে যাচ্ছিল এবং নিজের আত্মীয়দের সব দৃশ্য মনে পড়ে, কিভাবে তাদের আত্মীয়র প্রথম দেখা হয়েছিল। একদিন জ্যাং নিজের সামনে এসে ফুল দিয়ে তাকে প্রপোজ করে। এরপর দৃশ্য বর্তমানে ফিরে আসে। সু বলে, অর্থাৎ সবই নাটক ছিল, সবই ভুয়া, তোমার হৃদয়ে আসলে শুধু রোয়ানই ছিল, আর যখন সে ফিরে আসে তুমি তাকে ভুলে গেছো। সু বাড়ি ফিরে মা বাবার কথা শুনে। মা বলে, রোয়ান ফিরে এসেছে, যদি জ্যাং রুট দিকে যায় আর সুকে ছেড়ে দেয়, তাহলে আমরা তাদের পরিবারের বিরুদ্ধে যে কোনো খারাপ তথ্য প্রকাশ করব। এই কথা শুনে সু ভেঙে পড়ে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় সু জ্যাং এর সঙ্গে মা বাবার কাছে এসেছে। বাবা জ্যাংকে বলে, প্রজেক্ট নিয়ে কথা বলা উচিত। জ্যাং বলে, আমি এখানে সুর সঙ্গে আপনাদের পরিচয় করানোর জন্য এসেছি। পরে সুর ফোন আসে, বলা হয় তোমার বিয়ের সময় তুমি পানিতে পড়বে, সবই নাটক, পরে তাড়াতাড়ি তোমাকে উদ্ধার করব, সব পরিকল্পনা অনুযায়ী করতে হবে। বিয়ের দৃশ্য চ্যাং এবং সু একসাথে দাঁড়িয়ে, তোমরা একদম পারফেক্ট কাপল দেখাচ্ছ। সু হাসে, কিন্তু মনে মনে বলে, আজই শেষবার আমি তোমার সঙ্গে সময় কাটাচ্ছি, তারপর আমাদের পুরো জীবন আলাদা হবে, আমি শুধু নিজেই জীবনযাপন করব। মা বাবা সুখে প্রজেক্টের বই দেন। জ্যাং বইটা নিয়ে যায়, কিন্তু সঙ্গে সঙ্গে চলে যায়। সু তার পেছনে দৌড়ে গিয়ে বলে, দয়া করে রাগ করো না, আমি বাধ্য এটা করেছি,
জানতাম না কিছু হবে কিনা। জাং বলে, আমার রাগ নেই, তোমার জন্য খারাপ লাগছে। তোমার বাবা মা তোমার সঙ্গে সত্যি সতর্ক নয়, তবে চিন্তা করো না, আমার মা বাবা তোমার সঙ্গে খুব ভালো ব্যবহার করবে। তুমি অনেক ভালো মেয়ে। জ্যাংকে তখন হাক করে, সে খুব খুশি হয়। বর্তমান দেশে সু সবকিছু মনে করে দুঃখ প্রকাশ করে, মনে মনে বলে, তুমি এখন আগের মতো, কিন্তু সম্ভবত প্লট বদলে গেছে, এই কারণে তুমি আমাকে ছেড়ে দিয়েছো। সুর কাছে জ্যাংয়ের কল আসে, দ্রুত করে এসে বিয়ের ডেট সিলেক্ট করতে হবে, মা বাবার ইচ্ছে। সু বলে, আমি আসবো না। পরে বাবা মা এসে তার মোবাইল ধরে ফেলে। বাবা চিৎকার করে, তুমি কি বলছো? তাদের কিছু কাগজ দিয়ে বলে, এই প্রজেক্টের বই জ্যাংকে দিতে হবে এবং সাইন করাতে হবে। সু বলে, সে রুনের সঙ্গে অনেক খুশি, আমি কেন তার কাছে যাব? বাবা, আপনি কি আপনার মেয়েকে বিক্রি করতে চান? মা বলে, আমরা তোমাকে বড় করেছি, এখন আমাদের তার প্রতিদান দিতে হবে। সু রেগে যায়, পরে জ্যাংয়ের কাছে যায়। জ্যাং এবং রন খুব ঘনিষ্ঠ। রন বলে, আমি শুধু তোমার বিয়ে চেক করতে পড়েছি, আমার কোনো সমস্যা নেই। পরে সে প্রজেক্টের কাগজ জ্যাংকে দেয়। জ্যাং বলে, ঠিক আছে, আমি পরে ভেবে নিব, কিন্তু তার আগে তুমি আমার কাছে ক্ষমা চাও। সুকে ক্ষমা করে। জ্যাং চলে গেলে রু বলে, আমি তোমার জন্য এই ড্রেস খুলে দেবো, চিন্তা করো না। সু বলে, প্রয়োজন নেই, এখন এটা ময়লা হয়ে গেছে। যে ড্রেস তুমি হাত দিয়েছো সেটা অবশ্যই ময়লা হয়ে গেছে। তাহলে সু একই রকম বিয়ের ড্রেস পরে যাতে ছবি তোলা যায়। রন বলে, তোমার কি মনে হয় জ্যাং তোমাকে বিয়ে করবে? তা হবে না, আমি ফিরছি, আর কখনো এমন হতে দেব না। তারপর সে সুকে ধাক্কা দেয়, সু সেখানে মাটিতে পড়ে। সু হাসপাতালে যায়। হুশ আসলে জ্যাং বলে, কোনো সমস্যা নেই, আমি জানি তুমি নিজে পড়ে গিয়েছিলে। সু বলে, আমি পড়িনি, রুয়ান আমাকে ঠেলে দিয়েছিল। জ্যাং রেগে গিয়ে হাত ধরে রাখে। সু কষ্ট পায় এবং বলে, দয়া করে হাত ছাড়ো। জ্যাংয়ের কাছে রুয়ানের কল আসে, আমার পা মচকে গেছে, তুমি দ্রুত আসো। জ্যাং তখন ছুটে চলে আসে। ঠিক তখন সুর কাছে তার বাবা মার কল আসে। বাবা বলে, তুমি এখনো সে কন্ট্রাক্টে সাইন করোনি। সু উত্তর দেয়, বাবা, এখন আমি হাসপাতালে আছি, আমার নিজের অবস্থা ভালো নয়, আমি কিভাবে সাইন করব? বাবা বলে, তোমার অবস্থা খারাপ নয়, তুমি তো মরে যাওনি, যাও গিয়ে সাইন করো আর কন্ট্রাক্ট নিয়ে আসো। কল কেটে দেওয়ার পর সু কাঁদতে থাকে। পরবর্তীতে সু জ্যাংয়ের কাছে যেতে চায়, তার বাড়িতে যায়। সেখানে সে দেখে রুয়ান এবং জ্যাং খুব ঘনিষ্ঠ। সু তাদের ভিডিও তোলে এবং বলে, যা কিছু হলো কাউকে বলো না, এই প্রজেক্টের কাগজ নাও, আমি সাইন করে দিচ্ছি। সু কাগজ দেয়, জ্যাং সাইন করে এবং বলে, এটা আমার ক্ষতিপূরণ, আর যা দেখেছো সব আমি ক্ষতিপূরণ করতে চাই, এখন বাইরে যাও এবং কাউকে বলো না। জ্যাং চলে গেলে রুয়ান বলে, সে তোমাকে বিয়ে করবে, কিন্তু তোমার হৃদয়ে জায়গা দেবে না। সু মনে মনে বলে, যদি সে আমাকে বিয়ে করে আমরা লিগ্যাল কাপল হব, তুমি তার লাইফ থেকে দূরে থাকবে, তোমার আর তার সম্পর্কে কোনো নাম থাকবে না। রুয়ান রেগে গিয়ে সুকে বলে, এখন দেখো আমি তোমার সঙ্গে কি করি। সু বলে, দেখো কি হয়, এই বলে সে চলে যায়। অন্যদিকে সব জর্ডান পরিবার একসাথে খাবার খাচ্ছিল। মা বাবা খুব খুশি এবং বলে, ভালো হলো, জ্যাংয়ের বিয়ে হয়ে গেছে। মা সুকে বলে, এবার তোমার ম্যারেজ সার্টিফিকেট দেখাও। সু সার্টিফিকেট দেয়, খুলতে গিয়ে রুয়ান তার উপর ড্রিঙ্ক ফেলে দেয়। এটা কি করলে, তুমি কি পাগল হয়ে গেছো? জ্যাং মা থেকে সার্টিফিকেট নিয়ে বলে, সব ঠিক হয়ে যাবে, আমরা নতুন করে বানাবো। জ্যাং চলে যায়, রুয়ান তার পেছনে চলে। মা সুকে বলে, সব আস্তে আস্তে ঠিক হবে, এখন তোমার খেয়াল রাখতে হবে। যে সময় সে যায় ঠিক তখনই রু আসে। ঠ্যাস দেই, জ্যাংও আসে। জ্যাং বলে, ফালতু ধাক্কা দিও না। রন বলে, আমি চাই এটি এখান থেকে চলে যাক, আমি দেখতে চাই না। জ্যাং সুকে বলে, তুমি শুনেছো তো, এখন এখান থেকে চলে যাও। সু বলে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। সু বাড়ি ফিরে মা বাবার ভালোবাসা পায়। সোফাতে বসানো হয়। বাবা মা বলেন, কি হলো বলো, সার্টিফিকেট করেছো? সু বলে, রুয়ান ফিরে এসেছে, জ্যাং আর কখনো আমার জীবনে নিজেকে জায়গা দিবে না। রন তো অ্যাডাপ্টর, সে বিয়ে করলে বাড়ি চলে যাবে, জ্যাং আর তুমি থাকবে, তাতে সমস্যা কি? সু বলে, সমস্যা হলো সে আর কোথাও যাবে না, আমি আর ওই পরিবারে কখনো যাব না। কিছুক্ষণ পরে সু নিচে পড়ে যায়। মা বাবা চিৎকার করে। সু বলে, আমি যা বলেছি তাই করব, দেখি কি আমাকে রোধ করতে পারে। সু বলে, ম্যারেজ সার্টিফিকেট যা জাং আমাকে দিয়েছিল আসলে তা আমার নয়, রুমানের, আমি তার আইনগত স্ত্রী নয়, তবে অন্যদের চোখে রু পরিবারের ডটার ইন ল আমি। মা বাবা অবাক হয়। বাবা বলেন, যদি রু পরিবার এখনো বিয়ে বাতিল না করেছে তার মানে তারা এখনো কিছু জানে না, আমাকে এই বিয়ে চালিয়ে যেতে হবে। মা বলে, জ্যাং আসলে রুকে তার স্ত্রী বানাতে চায়, তবে সবাই ভাবছে সু আর রু আলাদা। তারপর বাবা সুকে মারে এবং বলে, যা কিছু হয়ে যাক তাতে কিছু এসে যায় না, কিন্তু তুমি রুয়ান ফ্যামিলিকে ছেড়ে দিতে পারবে না, তোমাকে শুধু জ্যাং এর সাথে থাকতে হবে।
সে যাই করুক তাতে আমাদের কিছু যায় আসে না। তারপর কাঠের সুখ এনে একটি রুমে বন্দি করে রাখে। সকালে মা বাবা আবার সুখে দেখতে যায়, তখন সে অজ্ঞান হারিয়ে পড়ে থাকে। মা বলেন আমাদেরও চেক আপ করানো উচিত, যদি মারা যায় তাহলে কি হবে, তখন কিভাবে জ্যাং ফ্যামিলিতে বিয়ে করবে আর আমাদের কাছে এগোবে। বাবু বলে সবকিছু তো রুয়ানের কারণে হচ্ছে। তারপর তিনি বলেন ঠিক আছে আমি ডাক্তারকে কল করি। এই বলে দুজনে বেরিয়ে যায়। তখনই সে চোখ খুলে সে বলে আমি নিশ্চিত বায়োলজিক্যাল সন্তান নয়, আমার ফ্যামিলি ভুয়া, সবকিছু স্ক্যাম। সে যায় এবং একটি ড্রয়ার থেকে একটি নেকলেস বের করে নেয়। সে বলে এটা আমাদের বায়োলজিক্যাল প্যারেন্টসের নেকলেস, আমি ওদের খুব মিস করি, যদি আজ তারা বেঁচে থাকতো তাহলে আমার সাথে এসব কিছুই হতো না। এবার থেমে যাও, নিজেকে আর ধোকা দিও না। যখন তুমি জানো কেউ তোমার সাথে ভালো আচরণ করবে না বা তোমাকে কেউ ভালোবাসবে না, তাহলে তুমি নিজের প্রতি কেন অন্যায় করছো। তারপর সে নেকলেসটি পরে নেয় আর বলে তুমি আমাকে এইসব কিছু করতে বাধ্য করেছো, তাই আমাকে কোনো দোষ দিও না। সে তখন কাউকে কল করে এবং বলে আমি চাই তুমি আমার জন্য ফেক ওয়েডিং আর ডেট প্ল্যান করো, যেন সবাই ভাবে আমি মারা গেছি, এখন আমি নতুন জীবন শুরু করব। তারপর সিন শিফট জ্যাং আর সু দুজনে বরকনে, সবাই খুব খুশি। সু জ্যাংকে বলে দেখো আজ আমি তোমাকে একটি বড় সারপ্রাইজ দেব। জ্যাং বলে শুধু তুমি কেন, তুমি যেন কোনো পিক আপ না করো, আমি চাই না যে এখানে আর কোনো নাটক হোক, তাই তুমি এই বিষয়ে ফোকাস করো, বুঝেছো তুমি। সু মনে মনে বলে ঠিক হবে এবং সেটা দারুণ হবে, আজ আমার শেষ সময় তোমার সাথে, তারপর আমি শুধু নিজের জন্য বাঁচবো। ঠিক তখন এই স্ক্রিনে জ্যাং আর রুয়ানের একটা ছবি দেখা যায়। তখন একটা মেয়ে চিৎকার করে বলে এই যে পানিতে ডুবে যাচ্ছে। জ্যাং দৌড়ে যায়, তখন পৌঁছে দেখে রুয়ান আর সু দুজনে ডুবে যাচ্ছে। সে কিছুক্ষণ কনফিউজ হয়ে দাঁড়িয়ে থাকে এবং ভাবে কাকে বাঁচাবে। তারপর রুয়ানের কাছে যায় এবং তাকে বাঁচায়। সু এসব দেখে খুব কষ্ট পায় এবং পড়ে যায়। এখন আমি সুকে বাঁচাতে যাচ্ছি, কিন্তু তখন সবাই তাকে ধরে ফেলে। তারা বলে এখন রাত হয়ে গেছে, ডে 1 তুমি যেতে পারবে না। জ্যাং বলে আমি তাকে মাছদের খাবার হতে দেব না, যেভাবে হোক তাকে যেতে হবে। কিন্তু কেউ তাকে যেতে দেয় না। রেস্কিউ টিম আসে কিন্তু তারা সুখে কোথাও খুঁজে পায় না। সব দেখে জ্যাং খুব স্যাড হয়ে যায়। ঠিক তখনই জ্যাং এর কাছে বাবা এসে তাকে খুব বকাবকি করে এবং বলে তুমি এত ভালো একটা মেয়ে, তুমি এমন কাজ কিভাবে করলে, আমার বিশ্বাস হচ্ছে না, তুমি তাকে পানিতে ফেলে দিলে, তুমি এমনটা কেন করলে। মা জ্যাংকে বকছেন। তখন রুয়ান বলে প্লিজ আপনি কিছু বলবেন না। বাবা বলে সেমলেস মেয়ে, আমি সবসময় তোমাকে নিজের মেয়ের মতো দেখেছি, কিন্তু এখন মনে হচ্ছে তুমি কখন আমার মেয়ে হতে পারবে না, তুমি একটা ফালতু মেয়ে যা শুধু নিজের চিন্তা মনে। রুয়ান বলে প্লিজ এভাবে বলবেন না, আমি শ্যাংয়ের ওয়াইফ। এটা শুনে মা বলে একেবারে চুপ করো, এই ফালতু কথা আর মুখে আনবে না। রুয়ান বলে শুয়ে আমাকে পানিতে ধাক্কা দিয়েছে। তখন সুর বাবা আসে এবং বলে আমার মেয়ে তো খুবই ক্লায়েন্ট, সে এসব করতে পারে না, আমি জানি সে কিছু করেনি। তখন সুর মাও আসে এবং বলে তোমরা দুজনে খুব খারাপ। জ্যাং তুমি আমার ছেলের বদলে রুয়ানকে বিয়ে করেছো। জ্যাং বলে আপনার কি বলছেন। তারপর সে রুয়ানকে জিজ্ঞাসা করে। রুয়ান বলে এইসব আইডিয়া সুর, সে বলেছিল যে সে তোমাকে বিয়ে করতে চায় না, তাই আমি তার জায়গায় নিজের নাম লিখিয়েছি। তখন বাবা বলে তোমরা দুজনে খুব খারাপ, তোমাদের কারণে আমাদের ফ্যামিলির রেপুটেশন নষ্ট হয়ে গেছে, তোমরা সবকিছু শেষ করে দিয়েছো, এখন আর কিছু বাকি নেই। এই বলতে বাবার শরীর খারাপ হয়ে যায়। জ্যাং খুব কষ্টে বসে থাকে। সে বলে শুরু থেকে সে আমার জন্য নতুন ছিল, এমনকি আমার অনুভূতি সে অনেক প্রায়োরিটি দিয়েছিল, এজন্য আমি তাকে খুব ভালোবাসতাম। এখন সে রিগ্রেট কেন করছে। সু তার থেকে দূরে চলে গেছে। হঠাৎ তার মুখ থেকে রক্ত বের হয় এবং সে অসুস্থ হয়ে পড়ে। অন্যদিকে যাওয়া যখন হাসপাতালে থাকে তখন রুয়ান বলে তুমি স্যুপ খাও, এটা তোমার ভালো লাগবে। যাও বলে আমি স্যুপ খেতে পারবো না, কিছুই খেতে চাই না, সুকে খুঁজতে চাই। রুয়ান বলে সে মারা গেছে, তুমি কেন মানছো না। জ্যাং বলে আমার হৃদয় বলতে সে মারা যায়নি, সে দূরে আছে কিন্তু জীবিত আছে, আমি তাকে খুঁজে বের করবো যাই হোক না কেন। রুয়ান বলে মানলে কি হবে, সে তো তোমার কাছে ফিরে আসবে না, আর তুমি তো আমাকে ডিসঅনার করতে পারবে না, আমি এখন তোমার ওয়াইফ। জ্যাং রেগে যায় এবং বলে না তুমি আমার ওয়াইফ নও, আর এই সম্পর্ক নিয়ে আর কোনো কথা হবে না। আমি জানতে পেরেছি সে আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ, তাছাড়া আমি তাকে ছাড়া থাকতে পারবো না। রুয়ান বলে তুমি মিথ্যা বলছো, বলেছিলে সে আমাদের একটা শিল্ড, এখন সে পাশে নেই, আমরা এখন এক হতে পারি। জ্যাং বলে না সে শুধু শিল্ড ছিল না, তুমি তাকে দূরে সরিয়ে দিয়েছো। এরপর প্যারেন্টসে আসে। জ্যাং বলে কি হলো বাবা, আপনি ঠিক তো। রুয়ান প্যারেন্টসকে সরে মাফ চায়, সব দোষ আমার, দরকার মাফ করুন। মা রুয়ানকে থাপ্পড় মারে। বাবা বলেন তোমার কারণে আমার ডটার ইনলো দূরে চলে গেছে, তুমি আমাদের ফ্যামিলির অংশ নাও, আর কখনো চেষ্টাও করবে না।
জ্যাং রেগে গিয়ে রুয়ানকে কোনো সম্পর্ক রাখতে না যাওয়ার কথা বলে পুলিশও নার্স আসে। শ্যাং এখন চলে যাও, তোমার যত ফি দিয়েছে সেটা শেষ। রুয়ান চেষ্টা করে টাকা পাঠাতে, কিন্তু ব্যাংক কার্ড ফ্রিজ করা। হাসপাতাল থেকে বের হয়ে রুয়ান বলে আমাদের এমন হওয়া উচিত ছিল না। জ্যাং কোনো উত্তর দেয় না, গাড়িতে বসে লক করে দেয়। রুয়ান বলে গাড়ি খুলুন, আমি কিভাবে ঢুকবো? তোমার সাথে আমার আর এখন কোনো সম্পর্ক নেই। রুয়ান বলে তুমি কি করছো? তুমি শুট কারণে এটা করেছো। জ্যাং তার ঘরে ফিরে হ্যালুসিনেশন দেখছে। সু মনে করে সু সেখানে খাবার তৈরি করে দাঁড়িয়ে আছে। সু বলে ভালো হলো তুমি বাড়ি ফিরে এসেছো, চলো একসাথে খাই। জ্যাং তার কাছে গেলে তাকে হাক করতে যায়, তখন সব সুর ছবি অদৃশ্য হয়ে যায়। জ্যাং খুব দুঃখিত হয়ে নিজের কাছে বলে আমি জানি না আমার কি হবে, আমি কি করব, সব আমার হাত থেকে চলে গেছে। সু কোথায় গেল? সু জীবিত আছে বা আমি তাকে খুঁজে বের করব। আর আমরা দেখি সু সমুদ্রের ধারে পৌঁছে গেছে সাঁতার কাটতে কাটতে। সেখানে আমার লিড ফ্যাং তাকে দেখতে পায়। ফ্যাং সঙ্গে সঙ্গে তার কাছে আসে। সু যখন কমল হয়ে আসতে থাকে, ফ্যাং তাকে দেখে খুব খুশি হয়। এদিকে সুর পরিবার রুয়ান আসে। এতে কোনো প্রমাণ নেই যে তোমার মেয়েকে হত্যা করেছে, তোমার তো কন্ট্যাক্ট সাইন করে ফেলেছো। ভাবো তার কি হবে, সব বাতিল হয়ে যাবে, কারণ সুয়ান নেই। আমি তোমাদের সঙ্গে একটা ডিল করতে এসেছি। মা বলে আমরা তো তার লাশও পাইনি, কিভাবে দিয়ে ফিনারাল করব। বাবা বলে তোমার যা খুশি করো। রোহন বলে যদি তোমরা ফিনারাল রাখো সবাই জেনে যাবে যে সে মারা গেছে, তাই তোমাদের সেই প্রজেক্ট আমরা দিতে পারবো, কারণ রোহন পরিবারের সব সম্পত্তি এখন জ্যাংয়ের, কেউ তা থেকে টাকা নিতে পারবে না। এই প্রজেক্টে 500 মিলিয়ন হবে। জ্যাং অনেক ড্রিঙ্ক করছে। তার পরিবার সুর ফিউনারাল লিখেছে। তখন জ্যাং আসে এবং বলে সে মারা যায়নি, তোমাদের সাহস কিভাবে হলো তার ফিউনারাল করছো? জ্যাং সব নষ্ট করতে শুরু করে। বাবা বলে তোমার কারণে আমার মেয়ে মারা গেছে, তুমি কিভাবে সাহস পেলে এসব নষ্ট করার জন্য? জ্যাং বলে সে আমার কারণে মারা যায়নি, সে জীবিত, আমি তাকে খুঁজে বের করব। এখানে আমাকে কেউ আটকাতে পারবে না। জ্যাং সুর মাকে ধাক্কা দেয় এবং সবাইকে জানায় সুর শুধু অদৃশ্য হয়ে আছে, মারা যায়নি, আমি তাকে খুঁজে বের করব, কেউ আমাকে আটকাতে পারবে না। বাবা বলে 3 মাস হয়ে গেছে, সে এখনো বাড়িতে ফিরেনি, তাই মনে হচ্ছে সে মারা গেছে। আমরা তো ফিউনারাল রাখতেই পারি। জ্যাংশু ছবি দেখে এবং বলে তোমরা কি সত্যি তাকে ভালোবাসো? এই কারণে তাকে ইগনোর করছো, হিউমিলিয়েট করছো তাকে? আমি 3 বছর ধরে তার সঙ্গে ছিলাম, জানি সে সবসময় কতটা কষ্ট পেয়েছে। জ্যাং বুঝে সে আর কাউকে তাকে ক্ষতি হতে দেবে না। তারপর জ্যাং চলে যায়। রুয়ান যাওয়ার চেষ্টা করলে বাবা বলেন আমরা তোমার কারণে সব করেছি। এখন জ্যাং রাগ করে গেছে, সম্ভবত সে আর প্রজেক্ট করতে চাইবে না। রন বলে আপনারা কি কথা বলেছেন? আমি তো কিছুই বলিনি। এই কথা বলে সে চলে যায়। দাদা খুব রেগে যান, সমস্ত অতিথিকে বিতাড়িত করে। একজন গার্ড এসে বলে আপনার কোম্পানি দেউলিয়া হতে চলেছে, সরকার এখন অনেক ক্ষতিপূরণ চাইছে। দাদা হতাশ হন, সব শেষ, আর কিছু বাকি নেই। এদিকে জ্যাং গাড়িতে আসে এবং থামে। দাদা সেখানে যান এবং বলেন তুমি আমাদের সাথে সব কন্ট্রাক্ট শেষ করতে চাও, আমি জানি, কিন্তু তোমার উদ্দেশ্যটা কি? জ্যাং বলে আমি এই কর্পোরেশন সুর কারণে করেছি, আর তোমরা বলেছো সু মারা গেছে। ঠিক আছে, তাহলে এখন আমি নতুন কর্পোরেশন করতে চাই তোমাদের সঙ্গে, কিন্তু তোমরা বলেছো আমি তোমাদের মারতে চাই, তাই আমি এটাও করব না। তাই এখন তোমরা নিজেরাই নিজেদের মধ্যে গার্ডস করবে এবং রিগ্রেট অনুভব করবে, তখন সেটা তোমাদের জন্য যথেষ্ট হবে। এরপর জ্যাং তার গাড়ি নিয়ে চলে যায়। জ্যাং যখন তার বাড়িতে ফেরে বাবা তাকে বলে তোমার কারণে একটি নির্দোষ মেয়ের প্রাণ চলে গেছে, এখন আমাকে বলো তুমি রোহানকে কি করবে, তাকে কোথায় পাঠাবে? জ্যাং বলে আমি তার বিদেশে টিকিট করে রেখেছি, সে খুব শীঘ্রই বিদেশে চলে যাবে আর কখনো ফিরে আসবে না। রোহান এটা শুনে খুব ভয় পায়। মার কাছে গিয়ে বললে দয়া করে এমন কাজ করবেন না, আমি আপনাদের ছাড়া কিভাবে থাকবো? মা বলে তুমি এখান থেকে চলে যাও, এটা সবার জন্য সবচেয়ে ভালো হবে। এরপর মা বাবা চলে যান। রোহানের কাছে গিয়ে বলে দয়া করে আমার কথা মানো, তোমার তো বিয়ে হয়ে গেছে। জ্যাং বলে এটা একটা অবৈধ বিয়ে, আমি তোমার সঙ্গে বিয়ে করতে চাইনি, এটা একটি নকল বিয়ে, এটা কখনো বাস্তব হতে পারে না। তুমি খুব শীঘ্রই ফিরে যাবে, তোমার কাছে মাত্র 2 দিন সময় আছে, তুমি প্রস্তুতি নাও। অন্যদিকে জ্যাং তার অফিসে বসে থাকে। অ্যাসিস্ট্যান্ট আসে, তাকে ফাইলসের একটি বক্স দেয় এবং বলে এটি সু দিয়েছে। জ্যাং বক্স খুলে দেখে ভিতরে একটি ইউএসবি আছে। প্লে করতে দেখা যায় সেই ভিডিওটি সেখানে রুয়ান সুকে ঠেলা দিয়েছিল এবং সিঁড়ি থেকে নিচে পড়ে গিয়েছিল। জ্যাং তা দেখে খুব রাগ করে। সে বলে আমি সবসময় রুয়ানকে সত্য মনে করতাম, ক্ষমা করো সু, আমি কখনো তোমার প্রতি মনোযোগ দেইনি, আমি কখনো ভাবিনি তোমার কথা সত্য হতে পারে। এর আগে অ্যাসিস্ট্যান্ট তখনও চলে যায়। এরপর রান আসে এবং জ্যাংকে বলে দেখো আমাদের সন্তান আসতে চলেছে, 3 মাস হয়ে গেছে, আমি আর ফিরতে পারবো না, আমি এখানেই তোমার সঙ্গে থাকবো। জ্যাং তাকে ঠেলে দেয় এবং বলে সব তোমার কারণে হয়েছে, সেদিন তুমি তাকে ঠেলা দিয়ে ফেলে দিয়েছিলে।
আমি তোমার কথায় বিশ্বাস করেছি আমাদের মাঝে আর কোনো সম্পর্ক নেই এবং আমি এই সন্তানের সাথে কোনো সম্পর্ক রাখবো না। এখনই চলে যাও, আমি তোমার সঙ্গে থাকতে চাই না। প্রাণ বলে 3 মাস হয়ে গেছে, এখন তুমি তাকে ভুলতে পারোনি? সে এখন সমুদ্রের ভিতরে লিপ্ত হয়ে মারা গেছে। তুমি আমার কথা কেন বিশ্বাস করছো না? জ্যাং তার গলা ধরে এবং বলে, আমার সামনে একদম এরকম বকবক করো না। জ্যাং তাকে বাইরে নিয়ে যায়, বলে, দয়া করে আমার সাথে এমন করার চেষ্টাও করো না। তুমি সবসময় আমাকে নিজের কথায় ফাঁদে ফেলেছো, আমি ভুল ছিলাম। জ্যাং তাকে একটি স্থানে নিয়ে আসে। রান চমকে বলে, এটা কোন জায়গা? জ্যাং বলে, এটা তোমার জন্য, এখানে তুমি থাকবে। এটা মানসিক হাসপাতাল, এখানে তোমার থাকার জায়গা। তুমি আর আমার সঙ্গে থাকতে পারবে না। রান বলে, তুমি আমার সঙ্গে এমন করতে পারো না। তার হাত কামড় দেয় এবং দ্রুত পালায়, তবে সিঁড়ি থেকে পা ফসকে পড়ে যায় এবং জ্যাং তাকে দেখে অচেতন হয়ে যায়। এরপর রোয়ানকে স্ট্রেচারে নেওয়া হয়। নার্স বলে, তুমি তোমার শাইলকে বাঁচাতে পারোনি। রোয়ান এসে বলে, ওই দিন সমুদ্রের মধ্যে ঝাঁপ দেওয়ার আইডিয়াটা আমার ছিল, সুর নয়। সে তোমাকে ঘৃণা করে বলে তুমি বিশ্বাস করেছো, কিন্তু আসল সত্য হলো আমি তোমাকে এবং তাকে দুজনকে ঘৃণা করছিলাম, তাই তোমাদের আলাদা করেছি। জ্যাং রেগে যায়। নার্স বলে, দয়া করুন, তার অপারেশন করতে হবে, আপনি তার সাথে এমন করতে পারবেন না। ডাক্তার তাকে এসে নিয়ে যায়। এরপর প্যারেন্টস আসে এবং জ্যাংকে বলে, তুমি এখন তোমার সন্তানকে মেরেছো, তুমি কি পাগল হয়ে গেছো? মা বলে, সবই একসাথে হয়েছিল, তুমি কেন ভুলে যাও না? তুমি এগিয়ে যাও, তোমার নতুন জীবন শুরু করো। জ্যাং বলে, এটা কখনোই সম্ভব না, সে এমন আচরণ করেছে যা একদম সাইকোর মতো। এদিকে আমরা দেখি সুফ্যাং এর সঙ্গে ওষুধ নিতে এসেছে। সুফ্যাংকে বলে, ডাক্তার বলেছেন আমি এখন অনেক ভালো আছি, কারণ এখনো 3 মাস হয়ে গেছে, আর তুমি আমার যত্ন খুব ভালোভাবে রেখেছো। দুজন একসাথে থাকে। সু মনে ভাবে, যতক্ষণ আমি জ্যাং এর সঙ্গে ছিলাম আমার প্রতিটি মুহূর্ত খুবই কষ্টদায়ক ছিল। আমাকে সবসময় ইগনোর করতো এবং হিউমিলেট করতো, আমাকে কখনো প্রায়োরিটি দিত না, সবসময় রোহানকে আমার উপরে রাখতো। কিন্তু ফ্যাং সম্পূর্ণ বিপরীত। যখন আমি এখানে এলাম আমি ভেবেছিলাম আমি মারা যাব। সমুদ্রের ঢেউ এতটা গভীর ছিল, শক্তিও খুব বেশি, কিন্তু তখন ফ্যাং আমার জীবন রক্ষা করেছে। সে আমাকে মৃত্যুর হাত থেকে উদ্ধার করেছে এবং আমাকে নতুন জীবন দিয়েছে। আমার খুব যত্ন নিচ্ছে। সে আমাকে সান্ত্বনা দিয়েছে, বলেছে এখন তুমি বেঁচে আছো, এবার তুমি নতুন জীবন অনুভব করবে, জীবনটা খুবই সুন্দর হবে। সিন প্রেজেন্টে চলে আসে। সু হাসে এবং বলে, ফ্যাংয়ের কারণে সবকিছু বদলে গেছে, আমি ধীরে ধীরে সুস্থ হতে শুরু করেছি, এখন আমি খুবই খুশি। এরপর সু সমুদ্রের পাশে দাঁড়িয়ে থাকে। ফ্যাং সেখানে এসে তার জন্য শাল নিয়ে আসে এবং বলে, তুমি কি তোমার বায়োলজিক্যাল প্যারেন্টসকে খুঁজবে না? হতে পারে তারা তোমার জন্য অপেক্ষা করছে। সু বলে, আমি চেষ্টা করছি কিন্তু সফল হয়নি, জানি না আমার প্যারেন্টস কোথায়। ফ্যাং বলে, আমি তোমার প্যারেন্টসকে খুঁজে বের করতে সাহায্য করব। আজ খুব ঠান্ডা, চলো ভিতরে যাই। দুজনে যখন ভিতরে ফিরে আসে সেখানে সু এবং তার মা বাবা উপস্থিত থাকে। মা বলে, এ কি আমার মেয়ে? সু অবাক হয়ে জিজ্ঞেস করে, সবকিছু কি হচ্ছে? ফ্যাং বলে, তুমি জানো আমি তোমার জন্য একটি পেন্টিং করেছি এবং সেটি আর্ট এক্সিবিশনে রেখেছিলাম। হতে পারে তোমার প্যারেন্টস সেখানে গিয়ে তোমাকে চিনতে পারবে। একটি লেডি আমার কাছে এসেছিল, বলেছে সে আমার ঠিক মেয়ের মতো, সে হারিয়ে গিয়েছে, তাই এখন আমি তোমার সঙ্গে তার পরিচয় করে দিচ্ছি। আমি নিশ্চিত হয়েছি যে সবকিছু ঠিক থাকবে। এরপর বাবা সুকে রিপোর্টে কাগজ দেয়। দেখো, এই রিপোর্টে স্পষ্ট লেখা আছে তুমি আমাদের মেয়ে। সু কাগজগুলো মনোযোগ দিয়ে পড়তে থাকে। মা বলে, তুমি জানো কি তোমার একটি টুইন সিস্টার আছে, যে কিনা ঠিক তোমার মতো দেখতে এবং তোমাদের বয়সে বেশি ফারাক নয়। বাবা বলে, যখন তুমি 3 বছর বয়সে ছিলে তখন তোমাকে কিডন্যাপ করা হয় এবং তখন থেকে আমরা তোমার সম্পর্কে কিছুই জানতাম না। সু সবকিছু শুনে অবাক হয়। তারপর সে তার নেকলেস মাকে দেয়। মা অবাক হয়ে দেখে এটাই তো সে নেকলেস যা ছোটবেলা আমার কাছ থেকে নিয়েছিলে। তুমি খুব দুষ্ট ছিলে, তাই এটা নিজের কাছে রেখে দিয়েছিলে। মা সুকে জড়িয়ে ধরে এবং পাশে বসায়। ফ্যাং কাছে যায়। মা বাবা খুব খুশি। সু বলে, আমি খুব খুশি যে আপনাদের সঙ্গে আবার মিলিত হয়েছে, কিন্তু আমাকে জানানো হয়েছে যে আমার আরেকটি বোন আছে, তিনি আমার চেয়ে 1 বছরের বড়। আমাকে কিছুদিন সময় দিন, আমি এখনই সিদ্ধান্ত নিতে পারছি না। সু উঠে চলে যায়। ফ্যাং সব দেখে এবং বলে, আপনারা একটু অপেক্ষা করুন, আমি দেখি সে কি করছে। ফ্যাং তার পিছনে যায়, দেখে সু পাশে বসে কিছু ভাবছে। সে বলে, তুমি আগে তোমার প্যারেন্টসকে খুঁজছিলে, এখন তারা এসেছে, তুমি তাদের পাশে গিয়ে বসছো না কেন? তোমার মধ্যে মনোভাবের কি পরিবর্তন হয়ে গেল? সু বলে, তুমি বলেছিলে তারা আমার প্যারেন্টস এবং তারাও বলছে যে আমার একটি বোন আছে যে আমার মতো দেখতে। তুমি জানো কি ছ্যাং এর সঙ্গে যে মেয়ে ছিল সে রোয়ান। তুমি জানো সে রোয়ান পরিবারে থাকে, তার এবং আমার সাথে অনেকটা মিল রয়েছে। আমি ভাবছি কি সে আমার কি বোন হতে পারে? আমি এটা কল্পনাও করতে চাই না। তুমি আমার জন্য যাচাই করবে রোয়ান কি আমার বোন কিনা। আমি তোমার জন্য এটুকু করতেই পারি। এরপর তারা ভিতরে ফিরে যায়। মা বলে, তুমি কি খুব কঠিন অবস্থায় আছো, সিদ্ধান্ত নিতে যে আমাদের সঙ্গে যাবে কিনা?
সু বলছে, মা বাবা এমন কোনো বিষয় নেই, আপনি বলেছেন আমার হারানোর পর আমার বোনও হারিয়ে গেছে, তারপর সে আপনাদের সাথে দেখা করতে যায়নি, কিন্তু আমি মনে করি আমি আমার বোনকে খুঁজে পেয়েছি। আমি আপনাদের আর তার ঠিকানা দিচ্ছি যাতে আপনি তাকে খুঁজে পেতে পারেন। কিন্তু সে আমার সাথে খুব খারাপ আচরণ করেছে। সে ঝ্যাং এবং আমার মধ্যে ঢুকে আমাকে প্রায় মেরে ফেলেছিল। সে আমাকে অনেক ভয় দেখেছে এবং হিউমিলেট করেছে। বাবা বলে, তুমি আমাকে ঠিকানা দাও, যদি সে তোমার সাথে কিছু খারাপ করে থাকে আমরা তাকে শাস্তি দেব। সু বলে, সে রুয়ান পরিবারের দত্তক মেয়ে, তার নাম রুয়ান, আপনি তাকে খুঁজে পেতে পারেন। রোহান পরিবার অনেক শক্তিশালী, তারা রোহানকে খুব ভালোবাসে, তাই তারা রোহানকে নিজের কাছে রেখেছে। বাবা বলে, যদি রোহান এটা করে তাহলে আমি তাকে কখনোই মাফ করব না, সে তোমার কাছে অবশ্যই মাফ চাইবে। এদিকে আমরা দেখি জ্যাং অফিসে সহকারী চলে গেলে তার মা বাবা আসে। বাবা মা বলেন, তুমি কতদিন একে অপরের উপর রাগ করে নিজের উপর দোষটা পাবে? 1 বছর হয়ে গেছে সু ফিরে আসেনি, এখন মেনে নাও সে মারা গেছে। তুমি কি সত্যি মানতে চাইছো না কেন? আর এক কথা, রোহান কোথায় গেছে? জ্যাং বলে, আমি রোহানকে মেরেছি। মা বলে, বেশি বাজে কথা বলো না, তুমি জানো রোহান পরিবারের মেয়ে, তাদের 2টি মেয়ে আছে যারা একরকম দেখায় এবং এখন তাদের আরেকটি মেয়েকে ফিরিয়ে নিতে এসেছে। জ্যাং অবাক হয়ে বলে, সু এবং রোহান একে অপরের সঙ্গে অনেকটা মিল ছিল, আমি জানতাম না যে সে পরিবারের বায়োলজিক্যাল মেয়ে নয়। কেন আমি ভাবিনি রোহান তার বায়োলজিক্যাল বোন হতে পারে? আমি কি করলাম এটা? বাবা বলে, তুমি কি পাগল হয়ে গেছো কিনা? তুমি ঠিক আছো? তোমার মন কি ঠিক আছে? মা বলে, যা হয়েছে তা হয়েছে, এখন যাও, তাদের মেয়েকে ফিরিয়ে দাও, তোমার উপর তার কোনো অধিকার নেই। জ্যাং বলে, না আমি এটা করব না, সু এত কষ্ট ভোগ করেছে, সবকিছু রোহানের কারণে হয়েছে, রোহানকে এমন মৃত্যু দেবো যা সে কল্পনা করতে পারবে না। জ্যাং তখন সুর বাবার কাছে যায়। বাবা বলে, রোহান কোথায়? আমি তাকে দেখতে এসেছি। জ্যাং বলে, দয়া করে এমন ভান করবেন না, আপনি জানেন না সুকে, সু আপনার মেয়েও ছিল, এখন সে মারা গেছে। বাবা রেগে যায়, তুমি আমার মেয়েকে মেরেছো, কি সাহস তোমার? আমি তোমার পরিবারকে দেউলিয়া করতে পারি, এই কথা তো মনে রেখো। ঝ্যাং এর বাবা বলে, দয়া করে ক্যালকুলেশন বন্ধ করুন, এটা আমাদের পারিবারিক বিষয়, আমরা সমাধান করব। সুর বাবা বলে, আমার কিছুই জানা নেই, আমি আমার মেয়ের ক্ষতিপূরণ চাই, যা আপনি তার সাথে করেছেন তা একদমই ঠিক নয়। জ্যাং গলায় ছুরি ধরে বলে, আমি এক কাজ করি, আমি মরবো, তাহলে আপনার মেয়ের ক্ষতিপূরণ হবে। ঝ্যাং এর বাবা ছুরি সরিয়ে বলে, কি হয়েছে তোমার, পাগল হয়ে গেছো কিনা? জ্যাং নিচে বসে বলে, আমি শুধু একবার সুখে দেখতে চাই, অনুগ্রহ করে আমাকে দেখার অনুমতি দেন। বাবা বলে, এটা কখনোই সম্ভব না, রোহানকে আমার কাছে দিয়ে দাও, আমি তার সঙ্গে কোনো খারাপ ঘটনা ঘটতে দেব না। জ্যাং বলে, আমি রোহানকে খুব খারাপ অবস্থায় রেখে দিয়েছি, এখন আমি চাই সেই জন্য মারা যায়। এটা শুনে বাবা তাকে থাপ্পড় মারে, তুমি আমার মেয়েকে এটা করতে পারো না, তার তোমার ক্ষতিপূরণ দিতে হবে, আমি আর কোনো সুযোগ দেব না, আমি তাকে নিজেই খুঁজে নেব। জ্যাং এর বাবা আবারও থাপ্পড় মারে, তুমি পুরোপুরি পাগল হয়ে গেছো, একটা মেয়ের জন্য তুমি কি না কি করছো, তোমার আসলে ইচ্ছেটা কি? জ্যাং বলে, আমি আর কিছু চাই না, আমি শুধু সুখে দেখতে চাই, সে আমার দুর্বলতা, তাকে যদি আমি খুঁজে না পাই তাহলে আমি আর কাউকে শান্তিতে থাকতে দেব না, আমি তার প্রতি আসক্ত এবং আমি তাকে খুঁজে বের করবই। বাবা তখন বলে, এটা কিভাবে সম্ভব? এটা তো কখনোই সম্ভব নয়, সে তো অনেক আগে মারা গেছে, যাও চিফ ফ্যামিলির কাছে গিয়ে মাফ চাও, বলো তোমার ভুল হয়েছে, তুমি খুবই লজ্জিত, তাদের সামনে নীল ডাউন করো, হয়তো তারা তোমাকে সুকে দেখার জন্য অনুমতি দেবে, এতে তুমি শান্তি খুঁজে পাবে, কারণ সু এখন শুধুমাত্র তোমার স্বপ্নেই থাকতে পারে, বাস্তবে না। জ্যাং তার বাবার পায়ে ধরে বলল, দয়া করে আমাকে ক্ষমা করুন, আমি একবার সুখে দেখতে চাই, আমি এভাবে আর থাকতে পারছি না। বাবা ক্লান্ত হয়ে বললেন, ঠিক আছে আমি চেষ্টা করব। এদিকে সু ছবি আঁকছে, মা আসে এবং বলে, রোহান আমরা তাকে বাইরে ফিরে আনছি, আমি খুব খুশি। সু তার ব্রাশ হাত থেকে ফেলে দেয়। মা তাকে আরো বলে, জ্যাং তোমার সাথে বিয়ে করে নি, সে তোমাকে মানসিক হাসপাতালে পাঠিয়েছিল, এখন তোমার বাবা তাকে ফিরিয়ে আনবে। সু বলে, মা যখন আমি তার কাছে ছিলাম সে আমাকে নির্যাতন করতো, সে সবসময় রোহানকে আমার উপরে রাখতো, আর যখন আমি মারা গিয়েছিলাম সে রোহানের থেকে বদলা নিতে শুরু করলো, সে তাকে মানসিক হাসপাতালে পাঠিয়েছিল, সে তার প্রতিশোধ নিয়েছে, সে তার সন্তানকেও মেরে দিয়েছে, সে কি পাগল হয়নি? মা তাকে শান্ত করার চেষ্টা করে, সব ঠিক হয়ে যাবে, তুমি শুধু আশা রাখো। এদিকে সু দুঃখে সমুদ্রের পাশে দাঁড়িয়ে থাকে। ফ্যাং তার কাছে আসে এবং বলে, কি হয়েছে, সব ঠিক আছে তো? সু বলে, জ্যাং আমাকে দেখতে চাইছে, আমি ভয় পাচ্ছি, সে কি এখন ভালো আছে এবং সে আমার সাথে কিভাবে আচরণ করবে আমি এটাও জানি না। ফ্যাং বলে, তুমি আর আগে শুনো, এটা তোমার নতুন জীবন, তুমি মরে আবার নতুন ভাবে জীবিত হয়েছ, তুমি অতীত ভুলে যাও, তুমি যেমন চাও নিজের জীবন গুছিয়ে নিতে পারো। পরবর্তী দেশে আমরা দেখি জ্যাং এবং সু এর কাছে যেতে চায়, সু পিছনে সরে যায় এবং বলল, দয়া করে আমার কাছে আসার চেষ্টা করো না, সেখান থেকে দাঁড়িয়ে কথা বলো, তুমি কি বলতে চাও? জ্যাং বল, আমি ক্ষমা চাইতে এসেছি, তোমাকে দেখে আমি খুবই আনন্দিত, আমি বিশ্বাস করতে পারছি না যে তুমি জীবিত আছো।
সু বলে ঠিক আছে, এটা বললেই হবে, এখন আমাকে যেতে হবে। জ্যাং তাকে আটকায় এবং বলে আমি স্বীকার করি আমি ভুল করেছি, আমি সবসময় মিথ্যা বলেছি, আমি রোয়ানকে তোমার উপরে রাখ, আর এখন জানি সব ভুল আমার ছিল। রোয়ান শাস্তি পেয়েছে, এখন সে তার ফল ভোগ করছে, দয়া করে তুমি আমার জীবনে চলে এসো। সু বলে তুমি কেমন মানুষ, তুমি কি ভেবেছো যে তুমি আমাকে যখন খুশি কষ্ট দেবে আর যখন খুশি আমি তোমার জীবনে চলে যাব? এটা সম্ভব নয়, তুমি পাগল হয়ে গেছো। তুমি আমার জন্য তার থেকে প্রতিশোধ নিলে, তুমি তাকে কষ্ট দিয়েছো, এখন আমি তোমার কাছে কখনোই ফিরে আসবো না। জ্যাং বলে একটা সুযোগ দাও, সব ঠিক হয়ে যাবে, দয়া করে আমাকে ক্ষমা করো। সু বলে আমি তোমাকে কখনোই ক্ষমা করতে পারবো না। ফ্যাং আসে, সুকে সঙ্গে নিয়ে যায়। জ্যাং বলে আমি তোমাকে অবশ্যই আবার ফিরিয়ে আনবো, আমি চাই তুমি আমাকে ক্ষমা করো। সু ফাইনাল সিদ্ধান্ত নেয় আমি তোমার কোনো কথা শুনতে চাই না। ফ্যাং তাকে হাক করে, সে প্রতিদিন তোমার খোঁজ করতো, তুমি কি তাকে ক্ষমা করবে না? সু বলে না, আমি তাকে, এবং বলে তাকে কোথাও লুকিয়ে রাখো যাতে আমি তাকে কোথাও দেখতে না পারি, তাকে দেখলে আমার একদমই সহ্য হয় না। ফ্যাং বলে ঠিক আছে, আমরা এখন বিয়ে করব। ফ্যাং প্রস্তাব দেয় আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি কি আমার সঙ্গে বিয়ে করতে পারো? সু খুব খুশি হয়। ঝ্যাং আসে এবং বলে দয়া করে তার সাথে বিয়ে করো না, সে তোমার যোগ্য নয়। সু বলে ঠিক আছে, আমি তার যোগ্য কিনা সেটা আমি বুঝবো, এবং ফ্যাং খুশিতে তাকে হাক করে। সু ঝ্যাংকে বলে এখন তুমি নিশ্চিত হও যে আমার জীবনে তোমার কোনো জায়গা নেই, তাই তুমি এখান থেকে চলে যাও। ঝ্যাং চুপচাপ চলে যায়। সু এবং ফ্যাং নতুন জীবনে খুব খুশি। মা বাবার জার্নির দিকে যায়। রোয়ানের অবস্থা খুব খারাপ, মা বাবা দুঃখিত হয়। সু তার মা বাবার সঙ্গে মিলিত হয়। মা বাবা বলে আমরা তোমার বিয়ের জন্য খুব উত্তেজিত, রোয়ান তার শাস্তি পেয়েছে, আমরা চাই তুমি খুশি হও। সু খুশি হয়। এরপর তাদের বিয়ে হয়। ফ্যাং আবার একে অপরের রিং পরিয়ে দেয়। জ্যাং দূরে দাঁড়িয়ে সবকিছু দেখে এবং বলে এখন আমি বুঝেছি আমি আর কখনো সুজীবনে ফিরতে পারবো না, আমি তাকে চিরকালের জন্য হারিয়েছি। তো বন্ধুরা, একবার হারিয়ে তারপরে যদি তার জন্য আফসোস করো তাহলে কিছুই হবে না। রোয়ান আসে হাতে ছুরি নিয়ে, সে তাকে আঘাত করতে চায় কিন্তু ঝ্যাং এসে তাকে থামায়। রোয়ান কেঁদে বলে আমি তোমাকে হত্যা করতে চাইনি, তুমি কেন সামনে এলে? ঝ্যাং কিছু বলে না, সুকে দেখছে। রোয়ান মারা যায়, জার্নো কাঁদে। পরবর্তী সিনে দেখা যায় সু এবং ফ্যাং ঝ্যাং এর কবর জুড়ে ফুল দিচ্ছে। ফ্যাং বলে তুমি কি এখনো তাকে ঘৃণা করো? সু বলে না। ফ্যাং বলে ঠিক আছে, চলো আমরা নতুন জীবন শুরু করি। সু বলে হ্যাঁ চলো, এবং এভাবে আমাদের এই গল্পের হ্যাপি এন্ডিং হয়। তো বন্ধুরা, আজকের এই গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। পাশে যে ভিডিওটি দেখছো এটা আমার খুব পছন্দের, তোমরা চাইলে দেখে আসতে পারো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করো। আর তোমার জীবনে যদি এমন কেউ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।